জেনেভায় তেহরান ওয়াশিংটন তৃতীয় দফার বৈঠক শুরু। সংলাপের আগে তেলবাহী জাহাজ ও প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা, হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলি পার্লামেন্টে ভারতের প্রধানমন্ত্রীর ভাষণ। ৭ অক্টোবর হামাসের হামলার তীব্র নিন্দা। গাজায় গণহত্যায় নিঃশুক মোদীকে প্রকৃত বন্ধু আখ্যা নেতানিয়াহুর। ইউক্রেনের হামলায় রুশ সীমান্ত এলাকায় নিহত ৯, আহত ১৭। রাশিয়ার পাল্টা আক্রমণে ৪ জনের প্রাণহানি। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফের বসছে শান্তি আলোচনা। এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে শত্রু দেশ আখ্যা কিমের। সিউলের সঙ্গে সব ধরনের সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘোষণা। পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়ানোর নির্দেশ। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। সংঘাত এড়াতে জেনেভায় পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার বৈঠক শুরু হয়েছে। সংলাপের আগে বুধবার ইরানের ১২টি তেলবাহী জাহাজ এবং কয়েকটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের প্রতারণা বা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে আক্রমণ চালানো হলে ইরান তার কঠোর জবাব দেবে। দুই দেশের মধ্যকার অনিশ্চয়তা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে IAEA। ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে ২০২৩ সালের হামাসের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ৭০,০০০-এর বেশি ফিলিস্তিনির প্রাণহানি নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি তিনি। উল্টো ইসরায়েলের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হয়ে তেল আবিবের সঙ্গে সামরিক ও কৌশলগত বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মোদী। ঘোষণা দিয়েছেন দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে থাকার। মোদীর এমন অবস্থানকে প্রকৃত বন্ধুত্ব বলে সাধুবাদ জানিয়েছেন নেতানিয়াহু। স্থানীয় সময় বুধবার রাষ্ট্রীয় সফরে ইসরায়েল পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পর লাল গালিচা সংবর্ধনা আর উষ্ণ আলিঙ্গনে তাকে বরণ করে নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বিমানবন্দরে মোদীকে দেয়া হয় গার্ড অফ অনার। পরে সেখান থেকে দুই নেতা যান জেরুজালেমে। জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন নরেন্দ্র মোদী। দুই নেতার বৈঠকে উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বৃদ্ধির নানা দিক। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিতে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজ ভাষণে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলার শিকার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তবে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘ ভাষণের কোথাও গাজায় নিহত হাজার হাজার শিশু ও নিরপরাধ মানুষের কথা একবারও উল্লেখ করেননি। ভারতের জনগণের গভীর সমবেদনা প্রতিটি হারানো প্রাণের জন্য এবং সেই প্রতিটি পরিবারের জন্য যাদের পৃথিবী ৭ অক্টোবরের হামাসের বর্বর সন্ত্রাসী হামলায় তছনছ হয়ে গেছে। আমরা আপনাদের ব্যথা অনুভব করি, আমরা আপনাদের শোকের অংশীদার। এই মুহূর্তে এবং পরবর্তী সময়েও ভারত দৃঢ় প্রত্যয়ের সাথে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। নেসেটে ভাষণ শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলি পার্লামেন্টের সর্বোচ্চ সম্মাননা স্পিকার অব দ্য নেসেট মেডেলে ভূষিত করা হয়। মোদী বিশ্বের প্রথম নেতা যিনি এই সম্মাননা পেলেন। ইসরায়েলের প্রতি মোদীর এমন অবস্থানকে নেতানিয়াহু প্রকৃত বন্ধুত্ব বলে সাধুবাদ জানিয়েছেন। নিজ ভাষণে তিনি বলেন, ভারত কোনো অজুহাত না দিয়েই ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ধ্বংসস্তূপের ভেতরও গাজায় নিভে যায়নি রমজানের আলো। উপত্যকাটির দক্ষিণাঞ্চলের খান ইউনিসে শত শত এতিম শিশুকে নিয়ে আয়োজিত হলো এক ভিন্নধর্মী ইফতার। এদিকে আল শাতি শরণার্থী শিবিরে ইট পাথরের স্তূপের মধ্যেই পরিবার পরিজন নিয়ে ইফতার করেছেন হার নামানা গাজাবাসীরা। এমন আয়োজন যেন বিশ্বজুড়ে পৌঁছে দিচ্ছে সংহতির এক নিঃশব্দ বার্তা। সূর্যাস্তের ঠিক আগে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে শিশুরা। একসময় রোজা রাখলে বাবা মা উদ্গ্রীব হয়ে থাকতো তাদের ইফতারে কি খাওয়াবে তা নিয়ে। তবে ইসরায়েলি আগ্রাসনে বাবা মা হারানো এতিম এই শিশুদের কাছে এখন সেগুলো কেবলই স্মৃতি। দক্ষিণ গাজার খান ইউনিসে অস্থায়ী তাঁবু শিবিরের ফাঁকা জায়গায় সারিবদ্ধ হয়ে বসে পড়ে শত শত ফিলিস্তিনি এতিম শিশু। তাদের জন্য আয়োজন করা হয় বিশেষ ইফতার।
খেজুর, গরম খাবার আর মিষ্টি দিয়ে রোজা ভাঙার সেই মুহূর্তে ক্লান্ত মুখে ফুটে ওঠে সামান্য হাসি, যেন যুদ্ধের অন্ধকারে এক চিলতে আলো। أنا فقدت والدي بهذا الحرب بقصف. أنا اليوم في مخيم أيتام، ما كنتش أتوقع ولا يوم في حياتي إنه أنا أصير يتيمة وأقعد مع صفرة مع الأيتام. ইফতারের পর পরিবেশিত হয় ঐতিহ্যবাহী ইসলামী সঙ্গীত। শিশুদের কেউ হাততালি দেয়, কেউ চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে। আয়োজকদের ভাষায় এটি শুধু ইফতারের আয়োজন নয়, বরং মানসিক সান্ত্বনা, সহমর্মিতা আর ঐক্যবদ্ধ থাকার বার্তা। বারবার বাস্তুচ্যুত হয়ে তাঁবু বা বিধ্বস্ত ভবনে আশ্রয় নেয়া এই শিশুদের জন্য এমন আয়োজন কিছুটা স্বাভাবিকতার অনুভূতি ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা। এদিকে গাজা সিটির পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপের মাঝে ইফতার করছেন বাসিন্দারা। গত অক্টোবরে যুদ্ধবিরতির পর এটিই তাদের প্রথম রমজান। ভাঙা দেয়াল, ছিন্ন বিচ্ছিন্ন বাড়ির পাশে বসে চলছে ইফতার, কিন্তু বিশ্বাস আর ধৈর্য আঁকড়ে ধরে তারা অপেক্ষা করছে এক শান্ত সকালের। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 17 জন। পুতিন বাহিনীর পাল্টা হামলায় ইউক্রেনে 4 জন নিহত ও 16 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চলমান হামলার মাঝেই ফের শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। আজ জেনেভায় এই ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। রাশিয়ার স্মোলেন্স্ক অঞ্চলের একটি সার কারখানায় বুধবার ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন। সীমান্ত থেকে 290 কিলোমিটার ভেতরে এই হামলায় কয়েকজন হতাহত হন। রুশ কর্মকর্তাদের দাবি, অন্তত 30টি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে এসব হামলা চালানো হয়, যা গত 4 বছরের যুদ্ধে রাশিয়ার কোনো শিল্প প্রতিষ্ঠানে অন্যতম প্রাণঘাতী আক্রমণ। হামলার পর কারখানাটিতে ভয়াবহ আগুন লেগে যায়। একই দিন রাশিয়ার বেলগোরোদ ও ব্রায়ান্স্ক অঞ্চলেও হামলা চালায় জেলেনস্কির সেনারা। এতে হতাহতের খবর পাওয়া গেছে। যুদ্ধক্ষেত্রে পাল্টাপাল্টি হামলায় দুই দেশের সাধারণ মানুষের প্রাণহানি বেড়েই চলেছে। ইউক্রেনের দিনিপ্রো পেত্রোভস্ক, জাপোরিজ্জিয়া এবং খেরসনে রুশ গোলাবর্ষণ ও ড্রোন হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাতভর শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালায় পুতিনের সেনারা। রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেই মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ শান্তি আলোচনায় অগ্রগতির আশার কথা শুনিয়েছেন। জেনেভায় গত 17 ফেব্রুয়ারির ত্রিপক্ষীয় বৈঠকের পর থেকে ইউক্রেন রাশিয়া আলোচনায় গত 4 বছরের তুলনায় গত 8 সপ্তাহে বেশি উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জেনেভায় ইউক্রেনীয় প্রতিনিধি দলের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মার্কিন প্রতিনিধিরা। এদিকে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, শান্তি চুক্তির পথে প্রধান বাধা হলো রাশিয়ার রাজনৈতিক সদিচ্ছা এবং ভূখণ্ড ইস্যু। তিনি স্পষ্ট জানান, ইউক্রেনে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং রাশিয়ার এমন দাবি ভিত্তিহীন। একই সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেন, ইউক্রেনে তৈরি 1400 কিলোমিটার পাল্লার নতুন ক্রুজ মিসাইল সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এটিকে নিজেদের সামরিক সক্ষমতার বড় সাফল্য বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনা করেছেন জার্মান চ্যান্সেলর। যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ দেওয়ার অনুরোধ জানান ফ্রেডরিক মের্শ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কিউবার জলসীমায় কোস্টগার্ডের হামলায় 4 জন নিহত, আহত 6। যুক্তরাষ্ট্রের নিবন্ধিত স্পিডবোট থেকে ছোড়া হয় গুলি, দাবি হাভানার। তদন্তের ঘোষণা ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে শত্রু দেশ হিসেবে আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সিওলের সঙ্গে সব ধরনের সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন বলেও জানান তিনি। তবে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের পারমাণবিক মর্যাদা স্বীকার করে শত্রুতাপূর্ণ নীতি প্রত্যাহার করলে দুই দেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার আভাস দেন কিম। নবম পার্টি কংগ্রেসের সমাপনী দিনে দেশের পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়ানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। উত্তর কোরিয়ায় জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো নবম পার্টি কংগ্রেসের সমাপনী দিনের কুচকাওয়াজ। মেয়েকে নিয়ে আয়োজন উপভোগ করেন সর্বোচ্চ নেতা কিম জং উন। কুচকাওয়াজে 14,000-এর বেশি সেনা অংশ নিলেও আগের মতো পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা ভারী অস্ত্রের প্রদর্শন দেখা যায়নি। সমাপনী অনুষ্ঠানে দেয়া ভাষণে দেশের পারমাণবিক অস্ত্রভান্ডার আরও বাড়ানোর ঘোষণা দেন কিম। জাতীয় নিরাপত্তায় পারমাণবিক শক্তিই প্রধান গ্যারান্টি বলে উল্লেখ করেন তিনি।
নতুন 5 বছর মেয়াদী পরিকল্পনায় স্থল ও সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং উন্নত রিকনেসান্স স্যাটেলাইট তৈরির কথা জানান কিম। 600 মিলিমিটার ও নতুন 240 মিলিমিটার রকেট সিস্টেমকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মূল আঘাত হানার মাধ্যম হিসেবে উল্লেখ করেন তিনি। প্রতি বছর এসব অস্ত্রের সংখ্যা ও মোতায়েন বাড়িয়ে আঘাতের ঘনত্ব বৃদ্ধি করার কথাও বলেন। নৌবাহিনীতেও পারমাণবিক সক্ষমতা জোরদারের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন বলেও ঘোষণা দেন কিম জং উন। সিওলকে সবচেয়ে বৈরীসত্তা আখ্যা দিয়ে সীমান্ত আরও সুরক্ষিত করার নির্দেশ দেন। কিম হুঁশিয়ারি দেন, উত্তর কোরিয়ার সার্বভৌমত্বে আঘাত হানলে তার তাৎক্ষণিক ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। সিওল ও ওয়াশিংটনকে শত্রু আখ্যা দিলেও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা স্বীকার করে শত্রুতাপূর্ণ নীতি প্রত্যাহার করলে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত করেন তিনি। একই সঙ্গে রাশিয়া ও চীনের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 14 জন। নিহতদের মধ্যে নারী ও 4 শিশু রয়েছে। বিমান হামলার পর কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে। আকস্মিক এই হামলা থেকে বাঁচতে গ্রাম ছেড়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামটি রাখাইন রাজ্যের রাজধানী থেকে প্রায় 33 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। 2024 সালের মার্চ মাস থেকে এই এলাকা নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রয়েছে মিয়ানমার। সম্প্রতি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। কিউবার জলসীমায় উপকূলরক্ষীদের গুলিতে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 6 জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্রের নিবন্ধিত একটি স্পিড বোট থেকে ব্যক্তিরা কোস্টগার্ডে নৌযানে গুলি ছুড়ছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, মার্কিন কর্মকর্তারা এই বিষয়ে তদন্ত করবেন। স্থানীয় সময় বুধবার সকালে কিউবার উত্তর উপকূলের ভিলা ক্লারা প্রদেশের কায়ো ফালকোনেসের কাছে সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে ফ্লোরিডা নিবন্ধিত একটি স্পিডবোটের। কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, উপকূলরক্ষীরা পরিচয় জানতে এগোতেই স্পিডবোট থেকে গুলি চালানো হয়। পাল্টা গুলিতে স্পিডবোটে থাকা 4 জন নিহত এবং 6 জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানানো হয়। হাভানার দাবি, গোলাগুলিতে কিউবার সীমান্তরক্ষী নৌযানের কমান্ডারও আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবার নাগরিক। কিউবা বলছে, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে। বেশিরভাগই অপরাধমূলক ও সহিংস কার্যকলাপের সঙ্গে জড়িত বলেও জানানো হয়। তাদের রাষ্ট্রীয় গণমাধ্যমের সংবাদে জানানো হয়, স্পিডবোটের আরোহীরা সন্ত্রাসী কার্যক্রম চালানোর উদ্দেশ্যে কিউবায় যাচ্ছিলেন। স্পিডবোট থেকে রাইফেল, বিস্ফোরক ডিভাইস, বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছে। মার্কিন নীতি নির্ধারকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে অনেকেই হতাহতদের আসল পরিচয় খুঁজে বের করার আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, মার্কিন সরকারের সঙ্গে এই অভিযানের সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজস্বভাবে যাচাই করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে আমাদের কাছে যেসব তথ্য আছে তারা বেশিরভাগই কিউবা কর্তৃপক্ষ সরবরাহ করেছে। আমি হাভানায় আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। স্পিডবোটে কারা ছিল, তারা আদৌ মার্কিন নাগরিক কিনা এ বিষয়ে আরো তথ্য জোগাড় করার চেষ্টা চালাচ্ছে। দ্রুত এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউস। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বিশ্বজুড়ে বাণিজ্যিক অস্থিরতার মাঝে নতুন সমীকরণের সন্ধানে চীন সফর করেছেন জার্মান চ্যান্সেলর। বুধবার প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠকের পর জার্মান চ্যান্সেলর জানান, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে 120টি বিমান কিনবে চীন। এছাড়া জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুতেও দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতি যখন বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক তখনই চীন সফরে গেলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্শ। বুধবার স্থানীয় সময় সকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছান তিনি। সফরের শুরুতেই চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মের্শ।
এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর। সেখানেই আসে সফরের সবচেয়ে বড় ঘোষণা। বৈঠক শেষে মের্শ জানান, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে 120টি বিমান কিনবে চীন। বলেন, এমন সফর কতটা ফলপ্রসূ হতে পারে এই চুক্তিই তার প্রমাণ। এছাড়া জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুতেও দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অস্বস্তিকর বিষয়গুলো এড়িয়ে যাননি মের্শ। গত বছর চীনের সাথে জার্মানির যে বিশাল বাণিজ্য ঘাটতি ছিল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। জার্মান চ্যান্সেলর সরাসরি জানিয়েছেন, বাজার ব্যবস্থায় সমতা ফেরাতে বেজিংকে আরও স্বচ্ছ হতে হবে। জবাবে শি জিনপিংও দুই দেশের মধ্যে কৌশলগত বিশ্বাস ও খোলাখুলি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের আশ্বাস দেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মাদক সম্রাট মেনচো নিহতের জেরে সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে মেক্সিকো। খুলছে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান। সহায়তা করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শেইনবাউম। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্য রাশিদা তালিব ও ইলহান ওমরকে দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ চলাকালীন ওই দুই সদস্য তাকে উদ্দেশ্য করে চিৎকার ও প্রতিবাদ করার পর তিনি এই মন্তব্য করেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লিখেছেন, যারা এমন আচরণ করতে পারে তারা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেখান থেকে এসেছে যত দ্রুত সম্ভব সেখানেই তাদের পাঠিয়ে দেওয়া উচিত। ট্রাম্প ভাষণ দেওয়ার সময় অভিবাসন কর্মকর্তাদের হাতে মার্কিন নাগরিকদের মৃত্যুর প্রতিবাদ জানান ওই দুই আইন প্রণেতা। ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিতরণ প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা দিয়েছেন এক মার্কিন বিচারক। দ্রুততার সঙ্গে অভিবাসীদের তৃতীয় কোনো দেশে পাঠানোর এই প্রক্রিয়াকে মার্কিন আইনের লঙ্ঘন বলে রায় দিয়েছেন তিনি। রায় কার্যকর হতে 15 দিন সময় দেওয়া হয়েছে, যাতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ পায়। যুক্তরাষ্ট্রের জেলা বিচারক ব্রায়ান মার্ফি বলেন, নিজ দেশের বাইরে অপরিচিত বা সম্ভাব্য বিপজ্জনক দেশে অভিবাসীদের পাঠানোর আগে তাদের আইনি আপিলের সুযোগ না দেয়া সংবিধান বিরোধী। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, ভিউ প্রসেস বা নিজের দাবি প্রমাণ করার অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধানের মৌলিক নীতি। মাদক সম্রাট এল মেনচো নিহতের জেরে কয়েকদিনের সহিংসতার পর মেক্সিকোয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। নিরাপত্তা বাহিনীর কড়া টহলের মধ্যেই খুলছে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান। ফিরতে শুরু করেছেন পর্যটকরাও, তবে এখনও আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এদিকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। গেল রোববার সামরিক অভিযানে নিহত হন কুখ্যাত মাদক সম্রাট এল মেনচো। এরপর মেক্সিকো জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। অন্তত 20টি অঙ্গরাজ্যে সড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে, যার ক্ষতচিহ্ন এখনও স্পষ্ট। নিহত হন নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম আংশিকভাবে সচল হতে শুরু করেছে। নিরাপত্তা বাহিনীর কড়া টহলের মধ্যেই খুলছে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান। সৈকতে ফিরছেন পর্যটকরা। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, এল মেনচোর দুই দেহরক্ষীকে গ্রেফতার করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ফেডারেল কারাগারে স্থানান্তর করা হয়েছে। অস্ত্র বহনের অভিযোগে তাদের বিরুদ্ধে বাধ্যতামূলক প্রি ট্রায়াল ডিটেনশনের আদেশ দিয়েছেন আদালত। কর্তৃপক্ষ বলছে, অবরোধ ধীরে ধীরে কমলেও সম্ভাব্য হামলা ঠেকাতে নজরদারি জোরদার রাখা হয়েছে। তবুও বাসিন্দাদের মাঝে কাজ করছে আতঙ্ক। জীবন তো চলবেই, তবুও রাস্তায় কি হয় না হয় তার ভয় থেকেই যায়। কখনো দৌড়াতে হয়, লুকাতে হয়। the situation, keep up with the news and stuff. পুরো পরিস্থিতি নিয়ে খুব খারাপ অনুভব করছি। আমার কর্মস্থল, আমাদের অফিস, সামনে কি আছে, কি হতে যাচ্ছে, এই অনিশ্চয়তা আমাদের ঘিরে আছে। এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। গোয়েন্দা তথ্য সহায়তায় ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উল্লেখ করে ট্রাম্পকে ধন্যবাদ জানান শেইনবাউম। মেক্সিকোতে কি ঘটছে, পরিস্থিতি কেমন সেটা জানতে চেয়ে তিনি আমাকে ফোন করেছিলেন। আমিও তাকে জানিয়েছি অভিযানটি কিভাবে পরিচালিত হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে আমরা গোয়েন্দা সহায়তা পেয়েছি এবং সমন্বয় খুব ভালোভাবেই চলছিল। সহিংসতার জেরে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সতর্ক বার্তা দিলেও পরে তা প্রত্যাহার করা হয়। দুই দেশের নিরাপত্তা সহযোগিতা ও সীমান্ত পারের মাদক বিরোধী কৌশল এখন নতুন করে আলোচনায়। রাইসা জান্নাত, সময় সংবাদ।
ঈদ ঘিরে পায়জামা, পাঞ্জাবি, শার্ট প্যান্ট সহ নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কুয়েত সিটির সুক আল ওয়াতানিয়া এলাকার দর্জিরা। দিনরাত একটানা চলছে কাজ। এবার ঈদে পায়জামা পাঞ্জাবি চাহিদা তুলনামূলক কম হলেও শার্ট প্যান্ট ও কমপ্লিট স্যুটের অর্ডার বেশি বলে জানান সংশ্লিষ্টরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। পবিত্র রমজান মাস আসলেই শুরু হয়ে যায় ঈদের নতুন জামা বানানোর তোড়জোড়। এ নিয়ে ব্যস্ত সময় পার করেন দর্জিরা। কুয়েতেও দেখা যায় একই রকম চিত্র। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা ঈদ উপলক্ষে নতুন পোশাক তৈরি করতে ভিড় করছেন দর্জির দোকানগুলোতে। কুয়েত সিটির সুক আল ওয়াতানিয়ায় রয়েছে বাংলাদেশি মালিকানাধীন অসংখ্য দর্জির দোকান, যেখানে তৈরি হচ্ছে শার্ট, প্যান্ট, কোট, স্যুট, পাঞ্জাবি, পায়জামা সহ দেশি বিদেশি নানা ডিজাইনের পোশাক। ক্রেতাদের পছন্দ ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে অর্ডার অনুযায়ী পোশাক তৈরি করছেন দর্জিরা। অন্য সময়ের তুলনায় ঈদ ঘিরে এই সময় কাজের চাপ অনেক বেশি বলে জানান দোকান মালিকরা। এবার ঈদে পাঞ্জাবির চেয়ে শার্ট প্যান্টের কাজ বেশি, কোটের কাম অতিরিক্ত বেশি। কোটের এত চাপ আমরা সামলাইতে পারতেছি না। বিভিন্ন ধরনের মডেল হয়, ওই মডেলের আমরা যে শার্ট প্যান্ট বানাই এগুলার বেশি চাহিদা এই রমজান এই মাসে। শুধু দর্জিই নন, প্রবাসীরাও নিজেদের পছন্দের পোশাক বেছে নিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ দেশীয় ঐতিহ্যবাহী পোশাক, কেউ আবার আধুনিক ফ্যাশনের পোশাক বেছে নিচ্ছেন ঈদের জন্য। এখানে অনেক ভালো ভালো মানের ডিজাইনের কোট আছে, কিন্তু কোনটা দেখে কোনটা নেব চিন্তা ভাবনা করতেছি। সবচেয়ে এটাই ভালো লাগতেছে। গ্রাহকদের আকৃষ্ট করতে স্থানীয় দর্জিরা আধুনিক ফ্যাশনের ডিজাইন নিয়ে প্রতিযোগিতা নেমেছেন। নিজেদের নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে প্রবাসীদের ঈদের আনন্দের অংশীদার হচ্ছেন কুয়েত সিটির দর্জিরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। উন্নত জীবনের খোঁজে আয়ারল্যান্ড ছাড়ছেন হাজার হাজার নাগরিক। গত 7 বছরে এই সংখ্যা ছাড়িয়েছে 2.25 লাখ, যাদের বড় অংশই তরুণ তরুণী। ন্যাশনাল ইউথ কাউন্সিল অফ আয়ারল্যান্ডের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে দেশত্যাগের আশঙ্কাজনক সব তথ্য। আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই সংকট নিরসনে আগামী বাজেটে বিশেষ কিছু প্রস্তাব দিয়েছে সংস্থাটি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ড এখন বড় উদ্বেগের নাম দেশত্যাগ। পরিসংখ্যান বলছে 2024 সালে 70,000-এরও বেশি মানুষ দেশ ছেড়েছেন, যা গত এক দশকে সর্বোচ্চ। এমনকি 2025 সালেও এই ধারা অব্যাহত ছিল। গেল বছর দেশত্যাগ করেছেন প্রায় 65,000 মানুষ। ন্যাশনাল ইউথ কাউন্সিল অফ আয়ারল্যান্ডের সাম্প্রতিক জরিপ বলছে দেশটির 84% তরুণই মনে করেন আবাসন সংকট তাদের দেশ ছাড়ার প্রধান কারণ। আর 94%-এর মতে অস্বাভাবিক বাড়ি ভাড়া এখন সবচেয়ে বড় আর্থিক বোঝা। এছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কাজের সুযোগের অভাবকেও গুরুত্ব দিচ্ছেন অনেকে। প্রতি 5 জন তরুণ তরুণীর মধ্যে 3 জনই এখন উন্নত জীবনের আশায় বিদেশের পথে পা বাড়ানোর কথা ভাবছেন। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র তাদের পছন্দের শীর্ষ তালিকায়। এই সংকট কাটাতে বেশ কিছু পরামর্শ দিয়েছে NYCI। এর মধ্যে 25 বছরের কম বয়সীদের ভাতা বৃদ্ধি, তরুণ কর্মীদের সর্বনিম্ন মজুরির হার বাতিল করা, বিনামূল্যে গণপরিবহন সুবিধা এবং আবাসন সমস্যা নিরসনের বিষয়টি অন্যতম। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও বলছেন সরকার যেন এসব বিষয়ে গুরুত্ব দিয়ে এবছরের বাজেট পেশ করে। সরকারের পক্ষ থেকে তরুণ প্রজন্মের জন্য, কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য যদি লোভনীয় কিছু অফার থাকে, লোভনীয় কিছু সুযোগ সুবিধা তারা দিতে পারে এই কর্মক্ষম জনগোষ্ঠীকে কিংবা তরুণ প্রজন্মকে, তাহলে মনে হয় তাদেরকে খুব সহজেই দেশের ভেতরে ধরে রাখা খুব সহজ হবে। তরুণ সমাজকে এদেশে বসবাস করার ক্ষেত্রে উৎসাহী করে তোলার জন্য সরকার অবশ্যই সংস্থাটির সুপারিশ মালাকে গুরুত্ব দেবেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। ন্যাশনাল ইউথ কাউন্সিল সতর্ক করে বলছে সরকার যদি দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেয় তবে ভবিষ্যতে দক্ষ জনশক্তির অভাবে বড় সংকটে পড়বে আয়ারল্যান্ড। একটি দেশ গঠনে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই তরুণরা যখন দেশ ছেড়ে চলে যায় তখন সেটি শুধু বর্তমানেই সংকট সৃষ্টি করে না, বরং আগামী দিনের জন্য অশনি বার্তাও। তাই আসছে বাজেটে সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে, এমনটাই প্রত্যাশা এখানের নাগরিকদের। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। দেখছেন আন্তর্জাতিক সময়। জুতো তৈরির পদ্ধতিতে আসছে বড় ধরনের পরিবর্তন। কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবোটিক প্রযুক্তির ছোঁয়ায় মাত্র কয়েক মিনিটেই তৈরি হচ্ছে এক একটি জুতো। দক্ষিণ কোরিয়ার বুসানে রোবট দিয়ে রানিং শু তৈরির বিশাল এক কারখানা খুলেছে বিশ্বখ্যাত স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড অন রানিং।
ভূ রাজনৈতিক ঝুঁকি আর শুল্ক জটিলতা এড়াতেই এই অটোমেশন প্রযুক্তির দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানটি। মেশিনের নিখুঁত কারুকাজ আর রোবোটিক হাতে দ্রুত সঞ্চালন, কোনো মানুষের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে অ্যাথলেটদের পছন্দের রানিং শু। দৃশ্যটি দক্ষিণ কোরিয়ার বুসানে অবস্থিত সুইজারল্যান্ডের জনপ্রিয় ব্র্যান্ড অন রানিং এর নতুন কারখানার। 2024 সালের প্যারিস অলিম্পিকে প্রথমবারের মতো লাইট স্প্রে প্রযুক্তি উন্মোচন করে চমক দেয় ব্র্যান্ডটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার পুরোদমে শুরু হয়েছে বাণিজ্যিক উৎপাদন। যেখানে সাধারণ একটি জুতো তৈরিতে 200টি আলাদা ধাপ পার করতে হয়, সেখানে 32টি রোবট সমৃদ্ধ এই কারখানায় একটি মাত্র অটোমেটেড প্রসেসেই তৈরি হচ্ছে জুতার ওপরের অংশ। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের জুতার 90% তৈরি করে ভিয়েতনামে, বাকি অংশ আসে ইন্দোনেশিয়া থেকে। কিন্তু চীন ও ভিয়েতনামের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আর সাম্প্রতিক লজিস্টিক জটিলতায় হিমশিম খাচ্ছে উৎপাদনকারীরা। এই সংকট মোকাবিলায় এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপেও রোবট কারখানা তৈরির পরিকল্পনা করছে অন রানিং। বাজার বিশ্লেষকরা বলছেন, বড় বড় ব্র্যান্ডগুলো যেভাবে ক্রেতার কাছাকাছি উৎপাদন কেন্দ্র সরিয়ে আনছে, তাতে ভবিষ্যতে ম্যানুফ্যাকচারিং খাতে রোবটের প্রভাব আরও বাড়বে। অন্তরা সেন, সময় সংবাদ। উত্তর পূর্ব ভারতের সিকিম রাজ্যে একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে 2বার ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিকিমে প্রথমে 4.6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্র ছিল গ্যালসিং জেলার ইউকসোমের কাছে। গভীরতা প্রায় 10 কিলোমিটার। কিছুক্ষণ পরে মাঙ্গান জেলায় 3.5 মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এমনকি কলকাতাতেও কম্পন টের পাওয়া যায়। এর আগে বুধবার রাতে মিয়ানমারে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কম্পনের কেন্দ্র ছিল প্রায় 106 কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী এর তীব্রতা একই এবং গভীরতা ছিল 129 কিলোমিটার। বাংলাদেশের চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। ব্রাজিলের মিনাস জেরাইসে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 46 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ অন্তত 21 জন। দমকল বাহিনীর আশঙ্কা, নিখোঁজদের জীবিত পাওয়ার সম্ভাবনা খুবই কম। টানা ভারী বৃষ্টিতে নদ নদী উপচে পড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় প্রায় 3600 বাসিন্দা ঘর ছাড়া হয়েছেন। স্থানীয় মেয়র জানান, সোমবার থেকে এ পর্যন্ত অন্তত 20টি ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ছিল আন্তর্জাতিক সময়ে।